আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। নোবা আমার হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে ভিডিওটা দেখতে লাগলো। ভিডিওটা যত দেখছে ততই নোবার মুখ ক্রমশ পরিবর্তন হচ্ছে। আমি মনে মনে ভাবলাম, এবার অন্তত সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে ভিডিওটা ছিল আয়ানের। আয়ান আরেকটা মেয়ের সাথে কফি শপে বসে মেয়েটির হাতের উপর হাত রেখে হেসে হেসে কথা বলছে। নোবা যেন এটা বিশ্বাস করতে পারছে না। হলো তাই সে বিশ্বাস করলো না। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি বিশ্বাস করি না। এই মেয়েটা ওর কোনো কাজেরও হতে পারে। আমি এসব বিশ্বাস করি না। এসব দেখে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি যাই করে ফেলুন না কেন, আমার মন থেকে আয়ানকে মুছতে পারবেন না। আমি বললাম, আমি কোনো কিছুই প্রমাণ করতে চাই না। যা সত্যি তাই শুধু দেখালাম। নুবা বলে, কি সত্যি কি মিথ্যে সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে শেখাতে আসবেন না। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমি আয়ানের কাছে যাব। ওর কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। যার জন্য আমি এত কিছু করছি সে এখনো নিজের জেদের কাছে অটর। সত্যিই কি আমার ভালোবাসা ওর চোখে পড়ছে না? আমি ওকে কতটা ভালোবাসি। আমি কোনো কথা না বলে শক্ত করে ওরা হাত ধরে টেনে টেনে গাড়িতে নিয়ে বসাই। এদিকে নুবা বলছে, কি হলো, আপনি এমন করছেন কেন? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এত রাতে? আমি চোখ লাল লাল করে চেঁচিয়ে বললাম, চুপ, একদম চুপ। তোমাকে তোমার জায়গায় দিয়ে আসছি, যেখানে যাওয়ার জন্য এত ব্যাকুল এত উতলা হয়ে আছো। এই বলে ওকে নিয়ে আয়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমি একবার আয়ানকে উঠিয়ে নিয়ে এসেছি তাই আমি ওর বাড়ি চিনি। পুরো রাস্তা আমি নোবার সাথে কোনো কথা বলিনি। কি বা বলবো আমি? বলারই বা কি বাকি আছে? নিজের অতীত ভুলে যাকে আঁকড়ে ধরে সারা জীবন বাঁচতে চেয়েছি সেই মানুষটাই আমার জন্য বিন্দুমাত্র ভাবে না। আমার জন্য দয়া মায়া ভালোবাসা এমনকি কোনো ফিলিংস ওর মধ্যে নেই। আমার তো মনে হয় ও কোনোদিন আমাকে নিয়ে ভাবেও নি। শুধু আমি একতরফা ভালোবেসে গিয়েছি। আর এটাও অনেক ভালো করে বুঝে গেলাম যে একতরফা ভালোবাসা দিয়ে কখনো কাউকে আটকানো যায় না। এসব নানান কথা ভাবতে ভাবতে একসময় আয়ানের বাড়ির সামনে চলে এলাম। আয়ানদের দোতলা বাড়ি। বাড়ির গেটের সামনে গাড়ি দাঁড়াতেই নুবা গাড়ি থেকে নেমে সোজা গেটের কাছে চলে গেল। গাড়ির দরজাটা পর্যন্ত বন্ধ করতে ভুলে গেছে। আমি তো হতবাক হয়ে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। নুবা গেটের কাছে গিয়ে দাঁড়াতেই দারোয়ান ওকে চিনতে পারে। সাথে সাথে সে উঠে এসে গেটের ছোট দরজাটা খুলে দেয়। ভাগ্যক্রমে সেদিন আয়ানের মা বাবা কোনো এক বিয়ে বাড়িতে গিয়েছিল, কিন্তু আয়ান যায়নি। তার কিছু কাজ আছে বলে সে থেকে গেছে। নুবাকে দেখে দারোয়ান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওর যেন হাত পা কাঁপছে। নুবা দারোয়ানকে সালাম দিয়ে বলে, আঙ্কেল, আয়ান বাড়িতে আছে? নুবার কোনো কথা যেন দারোয়ানের কানে যাচ্ছে না। সে যেমন বিষয়ে অবাক হয়েছে তার চেয়ে বেশি ভয় পাচ্ছে। দারোয়ান যখন কোনো কথার উত্তর দিচ্ছে না তখন নুবা আবার বলে, কি হলো আঙ্কেল, অমন করে তাকিয়ে আছেন কেন? আমি বলছি আয়ান কি ঘরে আছে? এবার দারোয়ান কাপা কাপা গলায় বলে, নুবা মামুনি, তুমি বেঁচে আছো? দারোয়ানের কথা শুনে নুবা একটু অবাক হলো না, কারণ সে আগেও তার মিথ্যা মৃত্যুর খবর শুনেছে। তাই সে বলে, আঙ্কেল, আমি মারা যাইনি। এইটা তো একটা সাজানো নাটক ছিল। আমি এসব সম্বন্ধে কিছুই জানতাম না। আজই সব জানতে পারলাম। আমি আপনাকে না হয় একদিন সব খুলে বলবো, কিন্তু এখন আয়ানকে আমার খুব প্রয়োজন। কতদিন ওর সাথে আমার দেখা হয়নি। জানি না ও কি অবস্থায় আছে আমাকে না দেখি। দারোয়ান বলে, কিন্তু মামুনি। নুবা বলে, কোনো কিন্তু নয় আঙ্কেল, তুমি যা বলতে চাও সব পরে শোনা যাবে। আগে বলো আয়ান কোথায়? দারোয়ান অনেক পীড়াপিড়ি করলো নুবাকে আয়ানের ব্যাপারে কিছু বলার জন্য, কিন্তু নুবা আয়ানকে দেখার জন্য এতটাই ব্যাকুল হয়েছিল কারোর কথা শুনতে তার ভালোই লাগছে না। তাই দারোয়ান বাধ্য হয়ে বলল, আয়ান তার রুমেই আছে। আয়ানদের বাড়ির সবকিছুই নুবার নখদর্পণ, কারণ সে প্রায় আয়ানদের বাড়িতে আসতো। এদিকে নুবা বাড়ির ভেতর প্রবেশ করে দৌড়ে দোতলায় উঠে গেল। বাড়ির চাকরও নুবাকে চেনে। তারাও দরজা খুলে দেওয়ার সময় নুবাকে দেখে কিছু বলল না। তবে ভূত দেখার মতো ভয় পেয়ে দাঁড়িয়ে রইল, কারণ এরই মধ্যে বাড়ি শুদ্ধ সবাই জেনে গেছে নুবা মারা গেছে। সেই জায়গায় নুবাকে জীবিত দেখে কারোর মুখ দিয়ে যেন কোনো কথাই সরছে না। কিন্তু নুবাও জানে না নুবার জন্য কি ওয়েট করছে। আয়ান জানে বাড়িতে যখন মা বাবা নেই তখন ওকে কেউ ডিস্টার্ব করবে না। কোনো কাজের লোকের সাহস হবে না দরজা খুলে ওর রুমে আসার। তাই ও দরজা এমনি লাগিয়ে দিয়েছিল, লক করার প্রয়োজন বোধ মনে করেনি। নুবা খুশি মনে ছুটে গিয়ে দাঁড়ালো আয়ানের রুমের দরজার সামনে। দাঁড়িয়ে চোখ মুখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল কয়েকটা। চোখ বন্ধ করে মনে মনে ভাবতে লাগলো, আজ এই রাত সবচেয়ে খুশির রাত হবে আমার কাছে। এত ঝড় ঝাপটার পর আমি আমার মনের মানুষটাকে নিজের করে পাবো আজ। জানি না আমার মৃত্যুর সংবাদ শুনে কতই না কষ্ট পাচ্ছে ও। আজ আমাকে জীবিত ওর সামনে দেখতে পেয়ে আমার থেকে বেশি খুশি ও হবে। কথাগুলো ভেবেই মনের অজান্তে হেসে উঠল। নুবা দরজায় নক না করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আয়ানকে সারপ্রাইজ দেবে বলে। কিন্তু হলো তার উল্টো। আয়ানকে সারপ্রাইজ দিতে গিয়ে সে নিজে জমজমাট একটা সারপ্রাইজ পেয়ে গেল। নুবা দরজা ধরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। চোখ ফেটে অজান্তেই জল গড়াতে শুরু করেছে। ওর মাথায় যেন বিনা মেঘেই বজ্রপাত হলো।
কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে সামনের দৃশ্য দেখছে, যেটা তার কল্পনা অতীত। এদিকে আয়ান দরজা খোলার শব্দ শুনে চমকে উঠে দরজার দিকে তাকিয়ে থমকে যায়। ওর পিঠ দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। বিস্ফারিত চোখে তাকিয়ে আছে নুবার দিকে। এমনও তো অবস্থায় নুবা ওকে দেখবে, সেটা নুবা ভাবতে পারেনি। আসলে আয়ান একটা মেয়ের সাথে অর্ধনগ্ন অবস্থায় বিছানায় শয্যাশায়ী। দুজনের পরনে কাপড় নেই বললেই চলে। কোমর পর্যন্ত পাতলা কম্বল টানা, আর উপরের অংশে কাপড় নেই বললেই চলে। এদিকে ওই মেয়েটা নুবাকে দেখে নিজের শরীর ঢাকার চেষ্টা করছে। মেয়েটাকে দেখে নুবার চিনতে বাকি রইল না, এটা সেই মেয়ে যাকে সে ভিডিওতে দেখেছে। এদিকে আয়ান ও নুবা একে অপরের দিকে তাকিয়ে আছে, কারোর কোনো হুঁশ নেই। এমনও তো অবস্থায় নুবার উচিত ছিল রুম থেকে বেরিয়ে যাওয়া, কিন্তু সে সেটাও ভুলে গেছে। তার যেন মাথায় কাজ করছে না। অন্যদিকে মেয়েটি নুবাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, কারণ সে দরজা নক না করে ঘরে ঢুকেছে। তার জন্য দরজা নক করে ঘরে ঢুকলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। অনেকক্ষণ কেটে যাওয়ার পর নিজেকে সামলে অনেক কষ্টে নুবা বলে, আমি মনে হয় অসময়ে এন্ট্রি করেছি, সরি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। এই বলে নুবা রুম থেকে বেরিয়ে আসে। নুবা বেরিয়ে যেতেই আয়ানের যেন হুঁশ ফিরল। সে তড়িঘড়ি বিছানা থেকে উঠে টাওয়াল কোমরে পেঁচিয়ে নুবাকে ডাকতে ডাকতে বেরিয়ে এলো, কিন্তু নুবা দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াবে সে? যা নিজের চোখে দেখেছে, এর পরেও কি আর কিছু দেখার বা বলার বাকি আছে? আয়ান ছুটে এসে নুবার হাত ধরে বলে, প্লিজ নুবা, আমার কথা শোনো। নুবা আয়ানের গালে কষে একটা থাপ্পড় মেরে বলে, খবরদার, তোমার ওই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবে না। আমার যা দেখার দেখা হয়ে গেছে, আর কিছু দেখার বা বলার বা শোনার কোনো ইচ্ছে আমার নেই। তোমাকে ভালোবাসি বলে তোমাকে পাওয়ার জন্য আমি কি কি করিনি, আর তার তুমি এই প্রতিদান দিলে? সত্যি আমি তোমাকে চিনতে ভুল করেছি। আয়ান বলে, দেখো তুমি আমাকে ভুল বুঝছো, এখানে আমার কোনো দোষ নেই। আমি জানতাম তুমি মারা গেছো, তাই। পুরো কথা শেষ হলো না, তার আগেই নুবা বলে, আরে একটা মানুষ মারা গেলে মানুষ অন্তত বছর 6 মাস তার শোক পালন করে, তার জন্য চোখের পানি ফেলে, মনে মনে তাকে মিস করে, তাকে হারানোর কষ্ট তাকে কুরে কুরে খায়। কিন্তু তুমি তো 6 মাস তো দূরের কথা, একটা মাসও শেষ হতে দিলে না, এর মাঝে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছো। তুমি আমাকে ভালোবাসো, তাই না? আসলে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসোনি, আর আমি কিনা তোমার মতো একটা গিরগিটি মরিচিকার পিছনে নিজের সময় নষ্ট করছি। যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসে, যে মানুষটা আজ নিজের জীবন ঝুঁকিতে রেখে আমাকে বাঁচিয়ে নিয়ে আসলো, তাকে আমি কোনোদিন স্বামী হিসেবে মানিইনি, স্বামীর অধিকারটুকু পর্যন্ত দেইনি। এতদিন বিয়ে হয়েছে, আমার হাতটা পর্যন্ত কোনোদিন ছুঁয়েও দেখেনি। জানি না সে আমাকে ক্ষমা করবে কিনা। আজকের পর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ করবে না। আজকে থেকে তোমার কাছে আমি মৃত। ভবিষ্যতে আমার জীবনে আসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। এই বলে নুবা চলে আসে। আয়ান কোনো কথা বলে না, সে শুধু অপরাধীর মতো চাহনি নিয়ে নুবার দিকে তাকিয়ে আছে। নুবা চোখের পানি মুছতে মুছতে আয়ানের বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি নুবাকে ওখানে নামিয়ে দিয়ে বাসায় চলে এসেছি। আমি জানতাম নুবা কখনো আমার কাছে ফিরে আসবে না। বাসায় এসে কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে বুকে একটা বালিশ নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। চোখ থেকে অজর ধারায় অশ্রু ঝরছে। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। মায়ের কথা খুব মনে পড়ছে। ওর কথা রাখতেই তো নুবাকে বিয়ে করেছিলাম, নুবাকে নতুন করে ভালোবাসতে শুরু করেছিলাম। কিন্তু সেও তো আমাকে ছেড়ে চলে গেল। আমাকে কি ভালোবাসার মতো কেউ থাকবে না? নাকি আমি সত্যি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? নানান কথা ভাবতে ভাবতে অবশেষে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। রাত তখন কয়টা বাজে জানি না। হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। এত রাতে কে এলো? কেউ আসা তো কোনো কথা ছিল না। চোখে অনেক ঘুম, তারপরও বাধ্য হলাম উঠতে, কে এসেছে দেখার জন্য। কারণ যে এসেছে দরজায় সে অবিরাম কলিং বেল বাজিয়ে যাচ্ছে। একরাশ বিরক্তি নিয়ে দরজা খুলে কিছু বলতে যাব, কিন্তু নুবাকে দেখে মুখের শব্দ মুখেই রয়ে গেল। সাথে অবাকও হলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12:30 বাজে। আমি কিছু বলতে যাব, তার আগেই নুবা আমাকে পাশ কাটিয়ে ভিতরে প্রবেশ করে। আমিও আর কিছু বললাম না, দরজা লাগিয়ে দিলাম। সে রুমে প্রবেশ করে টাওয়াল আর কাপড় নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। বুঝতে পারলাম আজ আমার খাটে শোয়া হবে না, তাই বালিশ নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়লাম। নুবা কখন ফ্রেশ হয়ে বেরিয়েছে আর কখন ঘুমোলো আমি জানি না। আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেই ঘুম ভাঙলো সকালে, তাও আবার নুবার ডাকে। নুবা বলে, এই যে শুনছেন, সকাল হয়ে গেছে, উঠে পড়ুন। আমি চোখ খুলে দেখলাম নুবা আমার পাশে বসে আমাকে ডাকছে। ওর দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল। মুখে এখনো কষ্টের ছাপ ফুটে আছে। এমন মনে হচ্ছে কাল রাতে এমন কিছু দেখেছে যা দেখে মনে খুবই আঘাত পেয়েছে। মনে অনেক কৌতূহল জাগলো জানার, কিন্তু এখন কিছু জানতে চাওয়া মোটেও উচিত হবে না। এতে হিতে বিপরীত হবে। তাই আমি কিছু না বলে চুপচাপ উঠে চলে গেলাম ফ্রেশ হতে। এদিকে নুবা ঘরের কাজে নিজেকে ব্যস্ত রাখছে, যাতে সে আয়ানকে ভুলে থাকতে পারে। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি ও রুম গুছিয়ে রেখেছে, এমনকি সকালের নাস্তাও বানিয়ে রেখেছে। এসব দেখে আমি অবাক হলেও কিছু বললাম না। আমার ইচ্ছে ছিল নাস্তা না করেই অফিসে চলে যাব, কিন্তু তার হলো কই। বেরিয়ে যাব তখনই ডাকলো নাস্তা খাওয়ার জন্য। কিছু বলতে গিয়েও বলতে পারছি না।
তাই চুপচাপ নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে বেরিয়ে আসবো, তখন নুবা বলে, লাঞ্চের সময় বাসায় চলে আসবেন, বাইরে খেতে হবে না, কথাটা যেন মনে থাকে। কথাটা শুনে আমি ওর দিকে তাকাতেই ওর চোখে চোখ পড়ল। ওর চোখে যেন কিছু একটা ছিল, যার কারণে না করতে পারলাম না, শুধু বলেই চলে এলাম। দুপুরের দিকে ওর কথা মতো বাসায় চলে এলাম। এসে দেখি সে খাবার নিয়ে অপেক্ষা করছে। ওর আচরণের পরিবর্তন দেখে বেশ অবাক হলাম, কিন্তু কিছু বলার বা জিজ্ঞেস করার সাহস পাচ্ছি না। নিহাত কিছু বললে যদি উল্টো বোঝে, তাই চুপচাপ থাকাটাকেই বেটার মনে করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার অফিসে চলে গেলাম, কিন্তু নুবার সাথে আমি কোনো কথা বললাম না। নুবা অনেক ট্রাই করেছে আমার সাথে কথা বলতে, কিন্তু আমি কোনো কথা বললাম না। নুবা নিজের ভুলটা বুঝতে পেরেছে। আয়ানের জন্য সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই সে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমার সাথে স্বাভাবিকভাবে মেশার চেষ্টা করছে। কিন্তু যখন দেখছে আমি তার সাথে কথা বলছি না, এতে করে সে আরো ভেঙে পড়ে। আমি অফিসে চলে যাওয়ার পর সে ডুকরে কেঁদে ওঠে, কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে ঘুম ভাঙলো, বিছানায় শুয়ে শুয়ে আয়ানের কথা ভাবতে লাগলো। পুরোনো দিনের কাটানো সেই মুহূর্তগুলো এক এক করে স্মৃতির পাতায় উকি দিতে লাগলো। চাইলেই কি সবকিছু ভোলা যায়? ভালোবাসা তো এমনই হয়, হঠাৎ হয়ে যায়, কিন্তু তাকে ভোলাতে খুব বেগ পেতে হয়। আয়ানের স্মৃতি মনে করে কান্না করতে থাকে নোবা। আজ একটু তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় ফিরলাম। যেহেতু আমার কাছে এক্সট্রা চাবি আছে, তাই আমি কলিং বেল প্রেস করলাম না, নিজেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে নোবাকে দেখতে না পেয়ে রুমে চলে গেলাম। গিয়ে দেখি সে বালিশ বুকে নিয়ে কান্না করছে। এটা দেখে এতটা আশ্চর্য হলাম না, নিশ্চয়ই কাল আয়ানের সাথে কিছু হয়েছে। এবারে দেখছি কথা না বললে হচ্ছে না। আমি হাতের ব্যাগ রেখে ওর পাশে গিয়ে বসলাম। ওর মাথায় হাত রাখতেই সে মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। একই কান্না করতে করতে চেহারার একই হাল করেছে। ওর এই অবস্থা দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি ব্যতিব্যস্ত হয়ে বললাম, কি হয়েছে? কান্না করে একই হাল করেছো নিজের, কি হয়েছে বলো? আমার মুখ থেকে মনে হয় এটা শোনার জন্য সে ওয়েট করছিল। কথাগুলো বলার সাথে সাথে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে লাগলো। আমিও দু হাতে ওকে আগলে নিলাম নিজের বুকের সাথে। ওর মাথা বুকের সাথে শক্ত করে চেপে ধরে বললাম, এভাবে কাঁদছো কেন নোবা? কে কি বলেছে তোমাকে? আমাকে বলো প্লিজ। নোবা হেঁচকির জন্য কিছু বলতে পারছে না, তারপরও অস্ফুটভাবে একটা শব্দ বলল, আয়ান। আমি তো আগেই বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা জানি না। আমি ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, ওই আয়ানকে তো আমি পরে দেখছি, কিন্তু তুমি এভাবে কান্না করছো কেন? এভাবে কান্না করলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? দেখো কান্না করতে করতে নিজের কি হাল করেছো। এবার অন্তত চুপ হয়ে যাও। আরো কিছুক্ষণ কান্না করার পর আমার বুকে মাথা রেখে নিশ্চুপ হয়ে পড়ে রইল। আমি ওকে ওভাবে জড়িয়ে ধরে বসে আছি। আরো বেশ কিছুক্ষণ সময় অতিক্রম হলো এভাবে। আমি বললাম, নুবা। নুবা বলে, আমি বললাম, এখন তুমি ঠিক আছো? নুবা বলে, আমি বললাম, তাহলে ওঠো, উঠে ফ্রেশ হয়ে নাও, চলো আজকে আমরা বাইরে খেতে যাব। নুবা বলে, না আমি যাব না। আমি বললাম, এভাবে ঘরে বসে থাকলে মন খারাপ আরো বেশি করবে, তার চেয়ে ভালো বাইরে থেকে ঘুরে আসলে মনটা একটু ফ্রেশ হবে। নুবা আমাকে ছেড়ে দিয়ে উঠে বসে, আমার দিকে তাকিয়ে বলে, আমি তো ভুলেই গেছি আপনি অফিস থেকে এসেছেন, আপনি ফ্রেশ হয়ে নিন, ততক্ষণ আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি আপনাকে। নিশ্চয়ই আপনার অনেক খিদে পেয়েছে। এই বলে উঠতে যাবে, আমি ওর হাত ধরে আবার বসিয়ে দিলাম। আমি বললাম, আহা এত ব্যস্ত হইও না, আমার এখন খিদে পাইনি, আর তোমাকে কষ্ট করে কিছু রান্নাও করতে হবে না। তুমি বাইরে না যেতে চাইলে জোর করব না, তার চেয়ে বরং আমি ঘরে খাবার অর্ডার করছি, তুমি ফ্রেশ হয়ে রেস্ট করো। দেখো নুবা, আমি জানি তুমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছো। কাল আয়ানের ওখানে কি হয়েছে আমি জানি না, আমি জানতে চাইও না। তুমি নিজে থেকে না বললে আমি জানতে চাইবও না। তবে একটা কথা মনে রেখো, তোমার সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশে আছি, আর থাকবো। আমার একটা কথা রাখবে? নুবা ছলছল নয়ন নিয়ে আমার দিকে তাকিয়ে বলে, কি কথা? আমি বললাম, এভাবে কখনো কান্না করবে না, তোমার কান্না আমার ভালো লাগে না। নুবা বলে, কফি খাবেন? আমি বললাম, তুমিও যদি খাও তাহলে নিয়ে আসো। আমার কথা শুনে নুবা রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর 2 কাপ কফি নিয়ে এলো, আমার পাশে বসে আমার সাথে কফি খেতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, খাবারে কি অর্ডার করব, কি খাবে? নুবা বলে, আপনার যেটা ভালো মনে হয়। আমি আর জিজ্ঞেস করলাম না। একসময় রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম, আমি নিচে, নুবা উপরে। এভাবে প্রায় বেশ কিছুদিন কেটে গেল। এরই মধ্যে নুবা কিছুটা স্বাভাবিক হয়েছে, আমার সাথেও অনেকটা ফ্রি হয়েছে। আজ সে খুব সুন্দর করে সেজেছে, ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে নিজে দেখে মুচকি হাসছে। এই প্রথম সে আমার জন্য সেজেছে। সন্ধ্যার পর আমি বাসায় এলাম, কারণ আজ অফিসে কিছু কাজ ছিল, তাই একটু দেরি হয়েছে। কলিং বেলের শব্দ শুনে এক প্রকার ছুটে এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই আমি ওকে দেখে থমকে গেলাম। কি অপূর্ব লাগছে ওকে, পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, কি নিখুঁতভাবে নিজেকে তৈরি করেছে।
প্রতিটা অঙ্গে অঙ্গে যেন সৌন্দর্য দ্বিগুণভাবে ফুটে উঠেছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নুবা বলে, কি হলো, আপনি এখানে দাঁড়িয়ে এমন করে কি দেখছেন? আমাকে বুঝি সুন্দর লাগছে না? ওর কথা শুনে আমি মুচকি হেসে বললাম, সুন্দর কি জিনিস আমি জানি না, তবে তোমার দিক থেকে আমি চোখ সরাতে পারছি না। তোমাকে এত অপূর্ব লাগছে যে আমি মনে হয় তোমার মাঝেই হারিয়ে গেছি। নুবা বলে, আপনিও না, কি যে বলেন, আসুন ভিতরে আসুন। আমি বললাম, এত সুন্দর করে কার জন্য সেজেছো? কেউ কি আসছে? নুবা বলে, কেউ আসবে মানে? বারে, আমি কি এমনি সাজতে পারি না? ওর কথা শুনে আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকালাম। আমি বললাম, ও ভালো, মাঝে মাঝে নিজের জন্য সাজতে হয়। নুবা বলে, বেশি কথা না বলে আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। আমি বললাম, এখন কফি না, বরং খাবার দিয়ে দাও। এখন কফি খেলে পরে খেতে ইচ্ছে করবে না। নুবা মাথা নিচু করে বলে, কিন্তু আমি তো রান্না করিনি, ভেবেছিলাম। আমি বললাম, কি ভেবেছিলে? নুবা বলে, আজকের ডিনারটা বাইরে করব, মানে অনেকদিন হলো বাইরে যাই না ঘুরতে, আজ খুব ইচ্ছে করছে বাইরে যেতে, তাই তো। আমি মুচকি এসে ওর কথার মাঝে বললাম, তাই রান্না করনি কি, তাই তো? নুবা বলে, আমি বললাম, কোনো ব্যাপার না, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি এখনই রেডি হয়ে আসছি, ওকে? নুবা বলে, এই বলে আমি রুমে চলে যাই। রুমে গিয়ে বিছানার দিকে তাকাতেই বেশ অবাক হয়ে যাই। নুবা তার শাড়ির সাথে ম্যাচিং করে আমার জন্য শার্ট প্যান্ট বের করে খাটে সাজিয়ে রেখেছে। শুধু তাই নয়, ওর পছন্দের পারফিউম, এমনকি নতুন ঘড়ির বক্স তার পাশে সাজিয়ে রেখেছে। আমি খাটের কাছে গিয়ে ঘড়ির বক্সটা খুলে দেখলাম, দামি ব্র্যান্ডেড ঘড়ি। ঘড়িটা দেখে বেশ আশ্চর্য হলাম। আমার জানা মতে এই ঘড়ি আমি আনিনি, তাহলে কি নুবা এনেছে আমার জন্য? কিন্তু এত টাকা ও পেল কোথায়? মনে নানা রকম প্রশ্ন নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বেরিয়ে রেডি হয়ে নিলাম, ওর দেওয়া ঘড়িটা হাতে পরলাম। তারপর রুম থেকে বেরিয়ে ওর সামনে দাঁড়ালাম। আমাকে দেখে নুবা দাঁড়িয়ে পড়ে, হাতের দিকে তাকিয়ে দেখে ওর দেওয়া ঘড়ি আমি পরেছি। এটা দেখে মুচকে একটা হাসি দিল। আমি বললাম, আমি রেডি, চলো। নুবা এক কদম আমার সামনে এসে আমার শার্টের কলার ঠিক করে দিল। আসলে আমি তাড়াহুড়োর মাঝে শার্টের কলার ঠিক করতে ভুলে গেছি। যেহেতু আমি নুবা থেকে অনেকটাই লম্বা, তাই সে আমার গা ঘেঁষে দাঁড়িয়েছে। শার্টের কলার ঠিক করে যেই না যাবে, ঠিক তখনই ওর চুল আটকে যায় আমার শার্টের বোতামে। চুল আটকে যাওয়ার সাথে সাথে মাথায় জোরে টান খায়, তাতেই ব্যথায় কুকিয়ে ওঠে নুবা। আমি বললাম, কি হলো? নুবা বলে, আমার চুল আটকে গেছে আপনার শার্টের বোতামে। এই বলে খুলতে চেষ্টা করলো। আমি বললাম, দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। এই বলে শার্টের বোতাম থেকে আমি চুল ছাড়াতে লাগলাম, কিন্তু আমার চোখ নুবার দিকে। ওর সৌন্দর্য সত্যি আজ আমাকে পাগল করে দিচ্ছে। বারবার ওর দিকে তাকিয়ে আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি। আমার থেকেও বেশি অস্বস্তিতে পড়েছে নুবা, কারণ সে আমার গা ঘেঁষে দাঁড়িয়েছিল। একসময় চুল ছাড়ানো হয়ে গেলে নুবা বলে, হয়ে গেছে, চলুন এবার। ওর কথা শুনে আমিও যেন একটা ঘোরের মধ্য থেকে বেরিয়ে এলাম। আমি বললাম, চলো। তারপর দুজন গিয়ে গাড়িতে বসলাম। আমি বললাম, ঘড়ি গিফট করার জন্য ধন্যবাদ, কিন্তু এত দামি ঘড়ি কেন কিনেছো? আর এত টাকা পেলে কোথায়? নুবা বলে, আপনি যে প্রতিদিন আমাকে হাত খরচের জন্য যে টাকা দিতেন, সেটা জমিয়ে এই ঘড়িটা কিনেছি আপনার জন্য। ওর কথা শুনে আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বললাম, মানে? আমি তোমাকে টাকা দিয়েছি তোমার হাত খরচের জন্য, আর তুমি সেটা খরচ না করে আমার জন্য ঘড়ি কিনলে? এমন কেন করলে? নুবা বলে, বারে, আমার যা প্রয়োজন তা তো আপনি নিয়ে আসেন, তাই আমার হাত খরচের টাকা খরচ করতে হয় না, সেটা থেকে যায়। আমি বললাম, খরচ না হোক, কিন্তু তারপরও সেটা তোমার টাকা, যেটা আমি তোমাকে বিয়ে দিয়েছি। খরচ না হলে জমিয়ে রাখতে, অন্য কোনো কাজে লাগাতে পারতে। শুধু শুধু কেন আমার জন্য এত দামি ঘড়ি কিনতে গেলে? নোবা একটু রাগের সাথেই বলে, কেন, ঘড়িটাকে আপনার পছন্দ হয়নি? আমি বললাম, খুব পছন্দ হয়েছে। নোবা বলে, পছন্দ হয়েছে যখন পড়ুন না, এত প্রশ্ন করছেন কেন? আর আমি কি আপনাকে কিছু দিতে পারি না, নাকি আমার সেই অধিকারটুকু নেই? আমি বললাম, আহা, তুমি রাগ করছো কেন? আমি তো ব্যাস এমনি বললাম। ঠিক আছে, আর রাগ করো না, আমি আর বলবো না, তবে ঘড়িটা খুব সুন্দর, তোমার পছন্দ আছে বলতে হয়। নুবা বলে, তারপর এক সময় আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। খাওয়া দাওয়া করে এরপর বাসায় চলে আসি। বাসায় এসে নুবা ফ্রেশ হয়ে আমার আর ওর জন্য কফি নিয়ে এলো। দুজন একসাথে দাঁড়িয়ে কফি খাচ্ছি। দুজনের মধ্যে কম আর বেশি কথাবার্তা হচ্ছে। হঠাৎ খুব জোরে আশেপাশে কোথাও বোম ব্লাস্টের মতো একটা ধামাকা হলো। নোবা আওয়াজটা শুনে ভয়ে চিৎকার করে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে, এমনকি ওর হাতে থাকা কফির মগটাও পড়ে যায়। ওকে কি বলবো, আওয়াজটা এতই জোরে ছিল যে আমিও কেঁপে উঠেছি। কোথায় এভাবে বোম ব্লাস্ট হলো না অন্য কিছুই বুঝতে পারছি না। তবে যা হয়েছে এটা আমার বাসার আশেপাশে কোথাও হয়েছে। নোবা আমাকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপছে। বুঝতে পারলাম ও খুব ভয় পেয়েছে, আর এখানে থাকা ঠিক হবে না। তাই আমি ওকে নিয়ে রুমে চলে এসে বারান্দার দরজা লাগিয়ে দিলাম। নোবা কিন্তু এখনো আমাকে ছাড়েনি, সে এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। আমি বললাম, তুমি এখানটায় বসো, আমি দেখি কি হয়েছে। নোবা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, না,
আমাকে একা রেখে আপনি কোথাও যাবেন না, আমার খুব ভয় করছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাও ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। নুবা বলে আপনি ঘুমাবেন না? আমি বললাম হ্যাঁ ঘুমাবো, নিচে বিছানা করতে হবে তো। নুবা বলে বলছিলাম কি আপনি খাটে ঘুমান। আমি বললাম তাহলে তুমি কোথায় ঘুমাবে? নুবা বলে কেন, আমিও খাটে ঘুমাবো আপনার সাথে। আমি অবাক হয়ে বললাম কি আমার সাথে ঘুমাবে? নুবা বলে কেন, কোনো সমস্যা? আমি বললাম না মানে ঠিক আছে চলো। বুঝতে পারলাম ও খুব ভয় পেয়েছে, তাই একা থাকতে চাইছে না। আমি ওকে শুইয়ে দিয়ে আমার বালিশ নিয়ে পাশে শুয়ে পড়লাম, তবে ওর থেকে একটু দূরত্ব বজায় রেখে। আমি চাইলে ওকে জড়িয়ে ধরে ঘুমোতে পারতাম, তার জন্য ও আমাকে কিছুই বলতো না, কিন্তু আমি সেটা করব না, কারণ আমি চাই ও আমাকে নিজে থেকেই কাছে টানুক। এদিকে নুবা আমার আচরণ দেখে খুব কষ্ট পায়, সে ভেবেছিল আমি তাকে জড়িয়ে ধরে ঘুমাবো, কিন্তু আমি সেটা না করে অন্যদিকে ফিরে শুয়ে আছি। এবার নুবা খুব জোরে জোরে কান্না করতে লাগলো, যাতে আমি শুনতে পাই। এদিকে আমারও ঘুম আসছিল না। নুবার কান্নার আওয়াজ শুনে ওর দিকে ফিরে শুলাম। আমি বললাম কি হলো, কান্না করছো কেন? নুবা বলে আমি কান্না করলে আপনার কি, আপনাকেই বা কেন বলবো? আমি বললাম এ কেমন ধরনের কথা, তুমি কান্না করছো সেটাও কি আমি জানতে পারি না? নুবা বলে না আপনি জানতে পারেন না, আপনি আমাকে কষ্ট দিয়ে আবার আমাকে জিজ্ঞেস করছেন আমি কেন কান্না করছি। ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি ওকে কষ্ট দিয়েছি? কখন, কবে, কিভাবে? সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমি বললাম আমি তোমাকে কখন কষ্ট দিলাম? নুবা বলে আপনি দেখেছেন আমি ভয় পেয়েছি, কোথায় আপনি আমাকে বুকে নিয়ে ঘুমাবেন যাতে আমি ভয় না পাই, সেটা না করে উল্টো অন্যদিকে ফিরে শুয়ে আছেন। আপনি আমাকে ভালোই বাসেন না, আপনার সাথে আমি কোনো কথা বলবো না। এই বলে অন্যদিকে ফিরে কান্না করতে লাগলো। এইবার বুঝতে পারলাম যে ও আমার বুকে ঘুমোতে চাইছে, আমার ভালোবাসা পেতে চাইছে। আমার মুখে অজান্তে এক ঝিলিক হাসি খেলে গেল। আমি এবার পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম, ওর কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললাম সরি, আসলে আমি বুঝতে পারিনি। এদিকে এসো, আমার দিকে ফিরো। নুবা বলে না ফিরবো না, আমাকে ছাড়ুন। আমি বললাম তো সরি, বাট আই লাভ ইউ। এই বলে ওর ঘাড়ে গভীরভাবে একটা কিস করলাম। তাতেই নুবা কেঁপে উঠে আমার হাত শক্ত করে চেপে ধরে, আমার দিকে ফিরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আমার কপালে একটা চুমু দিয়ে বলে আই লাভ ইউ টু। আমি ওকে আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে, গালে, ঠোঁটে আলতো করে চুম্বন করলাম। নুবার চোখ বন্ধ করে সেটা অনুভব করছে। আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। ভালোবাসার ছোঁয়া এঁকে দিতে লাগলাম ওর প্রতিটা অঙ্গে অঙ্গে। নুবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি ওর কপালে একটা চুমু দিয়ে চোখের পানি মুছে দিয়ে বললাম আরে কান্না করছো কেন? নুবা বলে সরি, আমাকে ক্ষমা করে দিন। আমি বললাম সরি কেন বলছো, কিসের জন্য ক্ষমা করব তোমাকে, কি হয়েছে? নুবা বলে আমি না জেনে না বুঝে আপনাকে কত কষ্ট দিয়েছি, এটা আমার একদম উচিত হয়নি। আমি ওর গাল চেপে ধরে নাকের সাথে নাক ঘেঁষে বললাম ক্ষমা করব, তবে একটা শর্ত আছে। নুবা বলে কি শর্ত? আমি বললাম আজ থেকে আমাকে তুমি করে বলবে, কি রাজি তো? নুবা বলে রাজি। আমি বললাম আমার আরেকটা শর্ত আছে। নুবা বলে কি? আমি বললাম আমাকে একটা ফুটফুটে বাবু দিতে হবে। নুবা লজ্জা পেয়ে বলে তুমিও না? এই বলে আমার বুকে মুখ লুকায়। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম লজ্জা পেলে চলবে না। নুবা বলে আমার তো একটাই হবে না। আমি বললাম বলো কি? নুবা বলে আমার তো দুটো চাই। আমি বললাম আরে ব্যাস, আগে বলবে তো, তাহলে এসো তোমাকে বেশি বেশি করে আদর করি। এই বলে আমি নুবাকে আদর করতে লাগলাম। এইভাবেই শুরু হলো আমাদের ভালোবাসা। আজকের গল্প এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।